loving students and my respected followers, you are most welcome to my channel Grammar Corner, isn't it? And as you know, this channel is exclusively for you, isn't it? Because I am doing all this thing for the upliftment of your English, isn't it? আজকে দেখো আমরা কি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি। দেখো, বাংলা ক্রিয়ার উচ্চারণ অনুযায়ী ইংলিশ ভার্বটাকে আমরা কি করে ব্যবহার করব, ক্লিয়ার ব্যাপারটা? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো বিকজ দেখো, আমরা যা শিখি সেই শেখাগুলোকে আমরা কিন্তু আমাদের বাস্তব জীবনে বিভিন্ন কর্মে সেগুলোকে আমরা প্রয়োগ করি। আর যতক্ষণ সেগুলোকে আমরা প্রয়োগ করব না বা আমরা প্রয়োগ করতে পারবো না, ততক্ষণ আমরা বলতে পারি না যে আমাদের লার্নিংটা, আমাদের শেখাটা সম্পূর্ণ হয়েছে। ক্লিয়ার? আমরা অ্যাকচুয়ালি কি করতে যাচ্ছি, আমরা ইংরেজিতে যাতে আমরা লিখতে পারি, আমরা যাতে একটা ইংরেজির প্যাসেজ পড়ে বুঝতে পারি, এই দুটো জিনিস কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। এটা আমরা শিখতে যাচ্ছি। তো আমার যে আগের ক্লাসগুলো দেখবে, প্রায় 50টা ক্লাসের মতো ক্লাস আমি ছেড়ে দিয়েছি। সেখানে দেখবে টেন্স, ভয়েস এবং নানা বিষয় সেখানে আলোচনা করা হয়েছে। গ্রামারের অনেক খুঁটিনাটি সেখানে আলোচনা করেছি আমি, আরও চলবে। কিন্তু সাইড বাই সাইড আমরা যে এতগুলো ক্লাসকে ফলো করলাম, তাহলে আমরা শিখলামটা কি? অর্থাৎ আমরা যেগুলো জানলাম সেগুলোর প্রয়োগটা কোথায়? আমরা কি ইংরেজি লেখা শিখে গেলাম? আমরা কি ইংরেজির দুটো প্যাসেজ পড়ে বোঝাটা শিখে গেলাম? সেই জায়গাটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। একটা জিনিস বোঝো, ইংরেজি শিখব, তাহলে এ থেকে জেড পর্যন্ত যতগুলো লেটার আছে তাদেরকে দিয়েই তো সমগ্র ইংরেজিটা তৈরি হয়েছে। আমাদের মাতৃভাষা বাংলায় যেমন ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ সেগুলো শিখি এবং সেগুলোকে দিয়েই আমরা ধীরে ধীরে কি তৈরি করি, আমরা বাক্য তৈরি করি, কথা বলি। আমরা সেগুলো শেখার পরে আমরা কিছু বাংলায় প্যাসেজ পড়ে আমরা বুঝি, তাই না? তাহলে এই যে অক্ষরগুলো আমরা শিখব, সেই অক্ষরগুলো শিখে ফেললেই কিন্তু আমাদের যে উদ্দেশ্যে আমাদের শেখা, সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা এ থেকে জেড পর্যন্ত ইংরেজি অক্ষর শিখে ফেলেছি। বাংলায় আমরা বলি বর্ণমালা, ইংরেজিতে আমরা বলি অ্যালফাবেট। আমরা শিখে ফেলেছি, ছোটবেলায় শিখেছি। কিন্তু তাদের প্রয়োগটা কিভাবে হয়? মনে করো আমি একটা শব্দ আমার প্রয়োজন, সেই শব্দটা তৈরি করতে গেলে আমার এ থেকে জেড পর্যন্ত যে অক্ষরগুলো আছে, কোন অক্ষরগুলো এই শব্দটা তৈরি করতে আমার কাজে লাগবে সেটা আমার জানতে হবে। এবং সেই শব্দটাকে তৈরি করতে গেলে কোথায় কনসোন্যান্ট, কোথায় ভাওয়েল, এগুলো আমার বসাতে হবে। এবং বসিয়ে যদি শব্দটাকে আমি তৈরি করে নিতে পারি, তাহলে আমার এ থেকে জেড অক্ষরগুলো সম্বন্ধে জ্ঞান যে আমি অর্জন করেছি তার বাস্তব প্রয়োগ ঘটলো আমরা বলবো। আদারওয়াইজ আমরা কিন্তু বলতে পারি না যে আমাদের এ থেকে জেড পর্যন্ত শিখে গেলেই আমাদের ইংরেজি শেখা সম্পূর্ণ হয়ে গেল। নট দ্যাট। এ থেকে জেড পর্যন্ত প্রথমে শব্দ তৈরি করব, প্রয়োজনীয় শব্দ। সেই শব্দ দিয়ে তারপরে আমি বাক্য তৈরি করব, সেই বাক্যের বিভিন্ন ধরন থাকবে। এইভাবে ধীরে ধীরে আমাদের শেখাটা এগিয়ে যাবে এবং তার বাস্তব প্রয়োগ একই সাথে ঘটবে। ক্লিয়ার ব্যাপারটা? তো আমি যে আগের ক্লাসগুলো করেছি সেখানটায় আমি টেন্স নিয়ে আলোচনা করেছি, ভয়েস নিয়ে আলোচনা করেছি। ক্লিয়ার? এখন আমি সংক্ষেপে তাদের প্রয়োগটা ঘটাতে চাচ্ছি। তোমরা কত সহজে ট্রান্সলেশনটা করতে পারো, অর্থাৎ তুমি কত সহজে ইংরাজির লাইনগুলোকে তুমি নির্ভুলভাবে লিখতে পারো,
তার একটা প্রচেষ্টা আজকে আমি এই ক্লাসে নিয়ে আসলাম। এই ধরনের ক্লাস আমার আরও চলবে যতক্ষণ না তোমরা কনফিডেন্স লেভেল তৈরি না করতে পারো ইংরেজি বাক্য লেখার ক্ষেত্রে। ওকে, তাহলে দেখো একটা জিনিস, আমাদের মাতৃভাষা বাংলা, তা আমাদের ভারতবর্ষের মানুষদের নিজস্ব, তাদের নিজ নিজ এলাকার নিজস্ব মাতৃভাষা রয়েছে। তাহলে আমরা যখনই ইংরেজিটা শিখতে যাব বা লিখতে যাব বা পড়ে বুঝতে যাব, তখন আমরা কি চেষ্টা করি, যে আমাদের মাতৃভাষার মধ্য দিয়ে তাকে অনুধাবন করার চেষ্টা করি। ওকে, তা আমি যখন ইংরেজি বাক্য লিখতে যাব, তখন সেই বাক্যটা আগে আমাদের কোথায় মাথায় আসবে? মাতৃভাষায় আসবে। তারপর তাকে আমরা ট্রান্সলেট করব। ইজন্ট ইট? আমরা যখন তাকে ট্রান্সলেট করতে যাব, তখন আমরা কত সহজে তাদেরকে আমরা ট্রান্সলেট করে ফেলতে পারবো, সেটাই আজকে আলোচনার বিষয়বস্তু। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো একটা জিনিস কি বলেছি, আজকের আলোচনা প্রেজেন্ট টেন্স নিয়ে হচ্ছে। প্রেজেন্ট টেন্সের বিভিন্ন ভার্বের শেষ উচ্চারণ, ভার্বের শেষ ধ্বনি, সেটা নিয়ে আলোচনা করছি, মনে রাখবে। তো তোমরা তো জানো প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ রয়েছে, আমি আমার আগের ক্লাসে করা আছে। সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি তোমাদের ওই গ্রামারের নামকরণ অত জটিল ব্যাপারের মধ্যে আমি যেতে চাচ্ছি না। খুব স্বাভাবিকভাবে বোঝো কি থাকলে আমাকে কি করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? আর যেগুলো গ্রামাটিক্যাল আলোচনা, সেটা আমার আগের যে ক্লাসগুলো করে ফেলেছি, সেখানেই তোমরা সব পেয়ে যাবে। তাহলে দেখো আর একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, সেটা তোমরা মাথায় রাখো, দেখবে খুব সহজে তোমরা ইংরেজি ভাষাটাকে শিখে ফেলতে পারবে। দেখো, আমরা সকাল থেকে রাত পর্যন্ত যত কথা বলি, দেখবে আমাদের প্রতিটা কথার ক্রিয়াপদের শেষ উচ্চারণ মোটামুটি সকাল থেকে রাত পর্যন্ত দেখবে নির্দিষ্ট কিছু উচ্চারণের মধ্য দিয়েই কিন্তু আমাদের বাক্যগুলো আমরা বলি বা লিখি। নির্দিষ্ট কিছু উচ্চারণ, এরকম না যে আমরা অনির্দিষ্ট সংখ্যায় ভার্বের উচ্চারণ আমরা ব্যবহার করি, নট দ্যাট। সেই জন্যই তো দেখবে আমরা যখন টেন্স করেছি, সেখানে আমরা 12টা টেন্স পেয়েছি এবং সেখানে ক্রিয়াপদের উচ্চারণ পেয়েছি। যদি আজকে অসীম ক্রিয়াপদের উচ্চারণ থাকতো, তাহলে আমাদের কিন্তু এই টেন্সের সংখ্যাও অনেক বেড়ে যেত। আসলে তা নয়। সকাল থেকে রাত পর্যন্ত তুমি যদি একটা দিনকে কনসিডার করো, দেখো, লক্ষ্য করো, তাহলে দেখবে আমরা নির্দিষ্ট কিছু ভার্বের শেষ উচ্চারণকে আমরা আমাদের লেখা বা বলার ক্ষেত্রে প্রয়োগ করি। তাহলে আমরা যদি সেই ভার্বের শেষ উচ্চারণগুলোকে জেনে নিতে পারি, তাহলে তো সেই উচ্চারণ অনুযায়ী ইংরেজিতে কি করে লিখতে হবে, এইটুকু শিখলেই তো আমরা অনেকটাই শিখে গেলাম বলে আমার মনে হয়। তাহলে সেই দিকটাকে আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, যাতে খুব সহজে তোমাদের ভেতরে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়। ঠিক আছে? এবং তোমরা ইংরেজিটিকে আরো উৎসাহের সাথে নিতে পারো। ইজন্ট ইট? এখন দেখো এখানে কি রয়েছে। আমি প্রেজেন্ট টেন্সের 4টা উচ্চারণ নিয়ে আজকের আলোচনায় বসলাম। দেখো, আমরা এখানটায় 4খানা উচ্চারণ দিয়েছি, যে এই 4টা উচ্চারণ আমরা 12টা উচ্চারণকে আগে দেখব। আমাদের 12টা টেন্সেস আছে, 12টা উচ্চারণকে আমরা আগে বুঝে নেব, যে কোন উচ্চারণে আমার ভার্বের গঠনটা কি হবে। উচ্চারণ অনুযায়ী আমাদের ভার্বের গঠন হয়। আমাদের তো সাবজেক্ট আর অবজেক্ট নিয়ে খুব একটা চিন্তা নাই। দেখবে সাবজেক্ট আর অবজেক্ট তুমি খুব সহজেই লিখে দিতে পারবে, কিন্তু আমাদের ভার্বটা যখন বসাবো ক্রিয়াপদ, তখন তার উচ্চারণটা কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ, ভার্বের শেষ ধ্বনি। ঠিক আছে? তো সেই জায়গাটাকে তোমরা যদি লক্ষ্য করো এবং অ্যাকর্ডিংলি যদি তোমরা উচ্চারণ অনুযায়ী ভার্বটার গঠনটা কীভাবে মুখস্থ করে ফেলতে পারো, তাহলে দেখবা কত সহজে অনেক কিছু না জেনেও তোমরা বাংলা একটা সেন্টেন্সকে ইংরেজিতে ট্রান্সলেট করে দিতে পারছো, লিখতেও পারছো, বলতেও পারছো। ইজন্ট ইট? তাহলে দেখো একটা জিনিস, আমি কি বললাম, আমরা কিছু বাক্য ব্যবহার করি যাদের শেষ উচ্চারণ ক্রিয়াপদের শেষ ধ্বনিটা ই এ ওতে শেষ হয়।
যেমন এখানে আমি লিখে রেখেছি, দেখো সে নেয়, অন্তস্তীয় একার, সে নেয়। তাহলে এইখানটা আমরা কি পাচ্ছি? এ উচ্চারণ পাচ্ছি, ন্যায় লাস্টে আমরা এ উচ্চারণ পাচ্ছি। ওকে, আর একটা লিখেছি তুমি চাও, ও উচ্চারণে শেষ হচ্ছে। ক্লিয়ার? এইরকম যে ভার্ব, এগুলা তো আমাদের ভার্ব। ভার্ব কাকে বলি? যে শব্দের দ্বারা কাজ বোঝায়। তাহলে সে শব্দের দ্বারা কাজ বোঝায় না, তুমি শব্দের দ্বারা কাজ বোঝায় না। কোন শব্দের দ্বারা কাজ? নেওয়া এবং চাওয়া। তাহলে দেখো আমরা এই উচ্চারণ পাই, একটা হচ্ছে ন্যায়, চাও, এ বা ও বা ই। এই উচ্চারণের একটা সেট আমরা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কারণে ব্যবহার করি, এটা একটা সেট। এবং এই উচ্চারণটা তোমরা কোথাও পাও? আমার টেন্সে দেখবে সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ বাক্যে আমরা কিন্তু যেখানে কর্তা নিজে কাজ করে সেখানে এই তিনটা উচ্চারণ কিন্তু আমরা পাই। সেখানে আমাদের কি লিখতে হয়? সেখানে লিখতে হয় আমার সাবজেক্ট আর V1। দেখো V1 লিখেছি। যখনই তুমি ই এ ও উচ্চারণ পাবে তখন তুমি ভাববে আর কিচ্ছু করতে হবে না, আমাকে ভার্বের V1 ফর্মটা লিখে দিতে হবে। V1 ফর্মটা কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, যেমন গো, ওয়েন, গন, গোটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসিয়ে দাও। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস ইএস যুক্ত করে দাও। দিস মাচ, এইটুকুই তোমাদেরকে জানতে হবে। তাহলে আমি একটা সেন্টেন্স নিয়ে দেখি তো। তারা আমাকে ডাকে, তারা আমাকে ডাকে। তাহলে তারা আমাকে ডাকে, এটা আবার আমাদের কাছে কি আছে? এটা আমাদের কাছে সাবজেক্ট আছে, অর্থাৎ যে তোমার বাক্যে ক্রিয়াটা সম্পন্ন করছে, অ্যাকশন করছে, তাকে আমরা কি বলবো? সাবজেক্ট, অর্থাৎ যার বিষয়ে বলা হয়। তাহলে তারা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমি কি লিখবো এখানটায়? আমি এখানে লিখে দিব দে। ওকে, এবার আমাকে কি করতে হবে? ভার্ব লিখতে হবে। তোমরা তো জানো একটা বাক্য তৈরি করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট বসাতে হয়, এটা তোমাদের জানা আছে। তাহলে আমার সাবজেক্ট বসে গেল দে, তারপর আমার ভার্ব বসাতে হবে। ডাকা ইংরেজি কি আছে? কল। ক্লিয়ার? তারপরে আমাকে, দেখো মি। ক্লিয়ার? দেখো একটা সেন্টেন্স হয়ে গেল, তারা ডাকে আমাকে। এইখানে এস ইএস হচ্ছে না, কেন? সাবজেক্ট প্লুরাল ফর্ম আছে। তাহলে এই যে এখানে ডাকে লাস্ট উচ্চারণ কি আছে? এ আছে। তার মানে ই এ ও যদি এইভাবে ভার্বের শেষ ধ্বনি হয় তাহলে তুমি এখানে শুধু V1টা বসিয়ে দেবে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে V1 এর সাথে এস বাই এস যুক্ত করবে। শুধু এই V1টা কখন ব্যবহার করবে? ভার্বের প্রেজেন্ট ফর্মটা তোমার বাক্যে তুমি কখন সাবজেক্টের পরে বসাবে, এইটুকু জানলেই এই ধরনের যত রকমের বাক্য আছে তুমি কিন্তু খুব সহজেই তাদেরকে ট্রান্সলেট করে দিতে পারবে। কথাটা বুঝেছো? তাহলে দেখো আমি আর একটা বাক্য নিই। দেখো, বাবা বই পড়ে। তাহলে এখানেও তুমি এর উচ্চারণ পাচ্ছ লাস্টে, এ, পড়ে, এ উচ্চারণ পাচ্ছ লাস্টে। তাহলে তোমার কাজ কি আছে? বাবা সাবজেক্ট বসায় দাও, ফাদার। এবার পড়া ইংরাজি ওই যে ভার্ব বসাও, রিড। বাবা থার্ড পারসন সিঙ্গুলার তোমাদের জানা আছে, তাহলে ফাদার রিডস। এবার লিখে দাও কি পড়ে? এ বুক। দেখো একটা বাক্য তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটা সাবজেক্ট হয়ে গেল, এটা ভার্ব হয়ে গেল, এটা অবজেক্ট হয়ে গেল। তাহলে একটা বাক্য তৈরি হয়ে গেল, অর্থপূর্ণ বাক্য। তাহলে যখনই তুমি ভার্বের শেষ ধ্বনি, ক্রিয়াপদের শেষ ধ্বনি এ ই ও, তখনই বুঝবে এটা আমার V1 বসাতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর কিছু না। এই ভার্বটা বসানোটাই ইম্পর্টেন্ট। বাবা ইংরাজি তোমাদের জানা আছে আর বই তোমাদের জানা আছে, এই দুটা তোমাদের কাছে কিন্তু কোনো প্রবলেমই না। শুধু ভার্বটা কি বসবে? যদি ভার্বের শেষ উচ্চারণ এ ই ও হয় তখন V1 ভার্বটা বসাতে হবে, আর কিচ্ছু না। আর আগে পরে কিচ্ছু না, শুধু V1 ভার্ব বসিয়ে দাও, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এস ইএস যুক্ত করো। এইটুকু জিনিস তোমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এবার চলো, তাহলে আমাদের এই সেটটা দেখো আমাদের হয়ে গেল। এবার দেখো আমি 1 2 3 এটা একটা সেট করেছি, খেয়াল করো। যেখানে তোমার ক্রিয়াপদের শেষ ধ্বনিটা তেছি, তেছো, তেছেতে গিয়ে শেষ হয়ে যাবে। ঠিক আছে,
সে আসিতেছে, তুমি যাইতেছ। আর যদি চলতি ভাষায় বলো সে আসছে, তুমি যাচ্ছ। তার মানে যার যে ক্রিয়াপদের মধ্যে চলমান বোঝাবে, কাজটা চলমান অবস্থায় আছে বোঝাবে, সেক্ষেত্রে তোমরা জানো ক্রিয়াপদের শেষ উচ্চারণটা তেছি, তেছ, তেছেতে গিয়ে শেষ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো সেক্ষেত্রে তোমার করণীয় কি? সেক্ষেত্রে এই ধরনের বাক্য তুমি লিখতে বা বলতে গেলে কি করবে? তখন তোমার ভার্বের গঠন কি হবে এইটুকুই জানতে হবে। সাবজেক্ট অবজেক্ট নিয়ে তোমাদের মাথা ব্যথা নেই। এই সময় কি করবে শোনো, তোমরা ভার্বের গঠনটা কি দিবে? এম, ইজ, আর এর যে কোনো একটি, আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। ভার্বের গঠন এইটুকু। এটাকে আমরা কি বলি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো এখানে আমরা কি লিখেছি? আমরা পড়িতেছি। ক্লিয়ার? তাহলে আমি সাবজেক্ট লিখে দিছি উই, আর পড়িতেছি এই ভার্বটার গঠন কি লিখলাম? আর V1 এর সাথে আইএনজি যোগ, আর রিডিং। ক্লিয়ার? পড়িতেছি আর রিডিং, উই এর সাথে আর। ক্লিয়ার? এবার দেখো সে খাইতেছে, হি এর সাথে ইজ, তাহলে হি ইজ ইটিং। তারপরে দেখো আমি অপেক্ষা করিতেছি, আয়ের সাথে এম, অপেক্ষা করা, তার সাথে আইএনজি যোগ, ওয়েটিং। তাহলে আমি কি করলাম? উই এর সাথে আর, হি এর সাথে ইজ, আয়ের সাথে এম, তারপরে V1 এর সাথে আইএনজি যোগ করে দাও। তাহলেই তুমি পড়িতেছি, খাইতেছি, করিতেছি এই ধরনের ভার্ব ক্রিয়াপদের উচ্চারণ বিশিষ্ট বাক্যগুলোকে খুব সহজেই করে ফেলতে পারবে। আর কোনো সমস্যাই নেই, শুধু উচ্চারণ এবং ভার্বের গঠন। সাবজেক্ট ভার্ব কি হবে কোনো চিন্তা নেই, তারা খুব সহজেই তোমার কাছে চলে আসবে। তাহলে আমরা একটা উদাহরণ নিই, ঠিক আছে? দেখো সে আনন্দ করিতেছে, আনন্দ করিতেছে। খেয়াল রাখো, করিতেছে মানে করতেছে, মানে করছে। তাহলে সে আনন্দ করিতেছে, তাহলে আমার কোনো অসুবিধা নেই। করিতেছে ভার্ব পেয়ে গেলে, এটা ভার্ব তোমার কাছে, এটা তোমার কাছে সাবজেক্ট, আনন্দ চলে আসো অবজেক্ট। ক্লিয়ার? এই সে বা আনন্দ তোমার কাছে খুব একটা বড় ইস্যু না। ইস্যু তুমি ভার্বটার গঠন কি করবে? উচ্চারণ তো তেছে পেয়েছো, যখনই উচ্চারণ তেছি, তেছো, তেছে পেয়ে গেলে তখন তোমরা জানবে অ্যামিজার আর ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ। তাহলে সের জন্য আমি হি বসাবো, আর হি এর সাথে এমও বসে না, আরও বসে না। তোমরা জানো থার্ড পারসন সিঙ্গুলার হয়ে গেলেই তার সাথে কি হয়ে যাবে? ইজ হয়ে যাবে। ক্লিয়ার? এইবার করা ইংরাজি ডু, তার সাথে চলে আসবে আইএনজি। ক্লিয়ার? এইটুকু বলা আছে যে V1 এর সাথে তুমি জুড়ে দাও আইএনজি। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে হি ইজ ডুইং, আনন্দ, ফান করে দাও, মজা। ক্লিয়ার ব্যাপারটা? হি ইজ ডুইং ফান। ঠিক আছে? তাহলে এইভাবে তুমি যদি এইটুকু অংশকে বসানো শিখে যাও, এই সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু তোমার কাছে ম্যাটার না, তারা আসবে। শুধু আমাদেরকে উচ্চারণ অনুযায়ী আমার ভার্বের গঠন এটুকুকেই মুখস্থ করো, দেখো খুব সুন্দর সহজে তোমরা ট্রান্সলেট অর্থাৎ ইংরেজি বাক্য তোমরা লেখা শুরু করে দেবে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? দেখো আমরা একটি বাড়ি তৈরি করিতেছি। খেয়াল করো, তাহলে তেছি পেয়ে গেছো, আর কোনো দিকে বেশি তাকাবে না। ভার্বের শেষ উচ্চারণ দেখো, করা ক্রিয়াপদ যে শব্দের দ্বারা কাজ বোঝায় তার সাথে তেছি আছে, ব্যাস। আর কোনো চিন্তা করবে না, শুধু বুঝে নিবে এখানে ভার্বটা অ্যামিজার আর V1 এর সাথে আইডি যোগ, এইটা ধরে নেওয়াটা ইম্পর্টেন্ট। এবার চলো আমরা, তোমরা তো জানো আমরা ইংরেজি উই এর সাথে হবে আর। ওকে? এবার তৈরি করা, মেক ইউজ করতে পারো, তৈরি করা ইংরেজিটা কি আছে? মেক ইউজ করতে পারো, তাহলে মেক, তার সাথে আইএনজি করে দাও। ক্লিয়ার? তাহলে উই আর মেকিং হয়ে গেল তোমার ভার্বের স্ট্রাকচার। এটা সাবজেক্ট হয়ে গেল। পড়ে থাকলে একটি বাড়ি, তাহলে কি লিখবো? এ হাউস। তাহলে এ হাউস, একটা বাড়ি, এ হাউস তোমাদের কাছে কোনো প্রবলেম না।
উই তোমাদের কাছে প্রবলেম না, প্রবলেম এইটুকুই, আর মেকিং। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এটা কখন বসাবে? যখন তুমি ভার্বের শেষ উচ্চারণে তেছি, তেছো ইত্যাদি পাচ্ছ। ওকে, এখন দেখো আমরা এই সেটটাই চলে আসলাম। এই সেটে কি আছে দেখো, ভার্বের শেষ উচ্চারণ ছে, ছি, ছো। দেখো এখানে তে আছে, তেছি, তেছো, তেছে। এখানে ছে, ছি, ছো, তে নেই। তার মানে এই উচ্চারণের বাক্যগুলো কি? আমি তোমাকে দেখেছি, আমি সকালের খাবার খেয়েছি, আমি হোমওয়ার্ক শেষ করেছি, এই ধরনের বাক্যগুলো। ঠিক আছে? তাহলে এই উচ্চারণ বিশিষ্ট ক্রিয়াপদের বাক্য আমরা সারাদিন বলি। তাহলে একবার যদি এই ধরনের উচ্চারণের জন্য ইংরেজিতে ভার্বের গঠন কি হবে শিখে নাও, তাহলে দেখবে খুব সহজে এই ধরনের বাক্যগুলো তৈরি করতে পারছো। তাহলে এই ক্ষেত্রে ক্রিয়াপদের গঠনটা কি হবে? হ্যাজ অথবা হ্যাভ বসাবে, আর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবে। তাহলে আমি যদি একটা বাক্য নিই, এখানটায় দেখো, এখানে একটা যদি আমি বাক্য নিই, সে আমাকে ডেকেছে, সে আমাকে ডেকেছে। ক্লিয়ার ব্যাপারটা? সে আমাকে ডেকেছে। দেখো তাহলে ডেকেছে পেয়ে গেল ছে, ছি, ছো। তাহলে তুমি কি জানো? তুমি হ্যাজ অথবা হ্যাভ, তারপর কি বসাবা? ভার্বের থার্ড ফর্ম। তাহলে হ্যাজ, হ্যাভ, তাহলে এইটার ভার্বের থার্ড ফর্ম কি হবে? কল্ড। এটা আমার ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল, তাই না? ডাকা ইংরেজি কল, তার থার্ড ফর্ম কি হবে? ভিত্রি, কল্ড। তাহলে হ্যাজ অথবা হ্যাভ, কল্ড। আর এখানে কি আছে? হি। তাহলে হি কাকে ফলো করবে? হ্যাজকে, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে হি হ্যাজ কল্ড, সে ডেকেছে আমাকে। এই দেখো, তাহলে আমাকে এবং সে এই দুটো কিন্তু তোমার কাছে কোনো সমস্যা না। শুধু সমস্যাটা হচ্ছে যখন ক্রিয়াপদের শেষ ধ্বনিটা ছে, ছি, ছোতে শেষ হবে, তখন তোমার ভার্বের গঠনটা কি হবে। এইটুকু যদি আমি জেনে নিতে পারি, তাহলে খুব সহজেই এই ধরনের বাক্যগুলো আমি লিখে ফেলতে পারবো। ক্লিয়ার? থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হবে, অন্য সবার ক্ষেত্রে হলে হ্যাভ হবে। ক্লিয়ার? তাহলে আমি আর একটা এক্সাম্পল নিই। দেখো, তুমি ভালো ফল করেছো, তুমি ভালো ফল করেছো। ক্লিয়ার? তাহলে এখানে আমি ছেছু, মানে দ্যাট ইজ ভার্বের শেষ ধ্বনিটা আমরা ছেছু পেয়ে গেলাম, ছো পেয়ে গেলাম। তার মানে আমরা জানি এই ফর্মে আমি লিখব। তাহলে আমি কি করতে পারি? ভার্বের গঠন হ্যাজ বসাতে পারি অথবা হ্যাভ। আর তুমি আছে, তুমি সবসময় সেকেন্ড পারসন হ্যাভকে ফলো করবে। তাহলে ইউ হ্যাভ। এবার করেছো, তাহলে করা ক্রিয়াপদ যদি ডু হয়, তাহলে থার্ড ফর্ম কি হবে? ডান। এখানে মেক, যদি মেকও ইউজ করতে পারো তাহলে মেড হয়ে যাবে। তাহলে ইউ হ্যাভ ডান, ভালো ফল, গুড রেজাল্ট। এই গুড রেজাল্টটা তো তোমাদের প্রবলেম না, তোমরা তো এটাকে করতেই পারো। তাহলে ইউ হ্যাভ ডান গুড রেজাল্ট। তাহলে এই গুড রেজাল্ট এটাও তোমাদের কাছে খুব সহজ। ইউ, তুমি সমান সমান ইউ, এটাও জানো। শুধু ভার্বের গঠনটা ছে, ছি, ছো ক্রিয়াপদ যদি শেষ হয়, তাহলে এই গঠনে তোমাকে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে এবার দেখো, আমাদের পড়ে রয়েছে লাস্ট একটা সেট, সেটা একটু লক্ষ্য করো। বলছে দেখো, এই সেটের উচ্চারণটাও দেখো, তেছি, তেছো, তেছে আছে। তার মানে এই উচ্চারণ আর এই উচ্চারণ এক। খেয়াল করো, ভার্বের শেষ ধ্বনি এটাও যা, এটাও তাই। এটা আর এটার মধ্যে পার্থক্য কি? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। কখন কোনটা ব্যবহার করব? যখন দেখব যে একটা কাজ চলিতেছে, সময় নির্দিষ্ট করা নেই, তার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা ব্যবহার করে দিব। যেমন আমি বলি, আমি পড়িতেছি, ব্যাস এইটুকু যদি আমি বলে দিই তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি যদি বলি আমি পড়িতেছি সকাল 7টা থেকে, এই যে আমি সময়টা বেঁধে দিলাম, অথবা আমি পড়িতেছি 2 ঘন্টা ধরে,
এই যে সময়টা বেঁধে দিলাম, সাথে সাথে তোমার এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মে লিখতে হবে, এইটুকু ডিফারেন্স। আর গঠনটা কি হবে, এইটাই যেমন অ্যামিজারের সাথে V1 ING, আর এখানটায় হ্যাজ বিন হ্যাভ বিনের সাথে V1 এর সাথে ING। কন্টিনিউয়াস মানে V1 এর সাথে ING হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো আমি যদি সেন্টেন্স উদাহরণ হিসাবে নিই, তাহলে দেখো খেয়াল করো বিষয়টা, এখানে লেখা আছে সে সকাল থেকে পড়িতেছে। যদি থাকতো সে পড়িতেছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখতাম হি ইজ রিডিং। যখনই সকাল থেকে বলে দিলাম তখনই আমাদের এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখতে হবে। ফর্মটা কি আছে, হি থাকলে হ্যাজ বিন, আর হি মানে থার্ড পারসন সিঙ্গুলার থাকলে হ্যাজ বিন, আর অন্য সকল সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ বিন বসাতে হবে। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। তাহলে হি হ্যাজ বিন, দেখো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করে দিলাম, হি হ্যাজ বিন রিডিং সকাল থেকে, সিন্স মর্নিং। যখন দেখবে কোনো নির্দিষ্ট সময় থেকে বলে দিচ্ছ তখন সিন্স করবে, আর যখনই দেখবে একটা সময়কে ধরে তখন ফর করে দেবে। তাহলে দেখো এখানে কি আছে, আমরা অনেকক্ষণ ধরে, এখানে ধরে আছে না, নির্দিষ্ট সময় থেকে নাই, একটা সময় ধরে খেলিতেছি, তার মানে এখানে তেছে আছে, আমরা অনেকক্ষণ ধরে খেলিতেছি। ঠিক আছে, তাহলে দেখো আমরা খেলিতেছি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, উই আর প্লেইং। যখনই দেখবা সময় বেঁধে দিল অনেকক্ষণ ধরে, তখনই জানো যে থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বিন ফলো করবে, আর অন্য সকল কর্তার ক্ষেত্রে, অন্য সকল সাবজেক্টের ক্ষেত্রে আমরা কি করব, হ্যাভ বিন ফলো করব। তাহলে উই হ্যাভ বিন, এই দেখো ভার্ব ওয়ানের সাথে প্লের সাথে আইএনজি, উই হ্যাভ বিন প্লেইং ফর এ লং টাইম। ঠিক আছে, এই যে ফর বসিয়ে দিলাম, যদি আমরা বলি একটা পিরিয়ড অফ টাইম ধরে, সময় ধরে, তখন আমরা ফর বসাবো, আর থেকে বসালে আমরা সিন্স বা একটা নির্দিষ্ট সময় থেকে সিন্স বা ফ্রম বসাবো। ক্লিয়ার ব্যাপারটা? এইভাবে তুমি যদি একটু উচ্চারণের দিকে তাকিয়ে ভার্বের গঠন প্রণালীটাকে জেনে নিতে পারো, তাহলে খুব সহজেই কিন্তু এই ধরনের, আমি তো বললামই আগে, আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে কথাগুলো বলি, সেই যে ভার্বের যে উচ্চারণগুলো আছে, সে যে ধ্বনিগুলো, সেই ধ্বনিগুলো কিন্তু আমাদের 12টা টেন্স আছে, আর কিছু বিষয় আছে, সেই উচ্চারণগুলো অনুযায়ী ইংরাজি শব্দ গঠনটাকে যদি আমি ঠিক করে বসাতে পারি, তাহলে দেখবা খুব কম সময়ে অনেক কিছু না জেনেও তোমরা কিন্তু সঠিক অর্থপূর্ণ বাক্য লিখে দিতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমি প্রথমে তোমাদেরকে এই 12টা টেন্সের যে উচ্চারণ অনুযায়ী যে বাক্যগুলো, ভার্বগুলো কি করে বসাতে হয় সেটা দেখাচ্ছি, তাদের প্যাসিভটাও দেখাবো। এরপরে আমি ভার্ব, এগুলো তো সব ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা, এরপরে দেখবা কিছু আমাদেরকে উচ্চারণ জেনে নিতে হবে নন ফাইনাইট ভার্বের। সেই উচ্চারণগুলোকে যদি আমরা একবার জেনে নিতে পারি, তাহলে দেখবা মোট তুমি যে সারাদিন কথা বলো, ভার্বের শেষ উচ্চারণ কত ধরনের হতে পারে দেখবে খুব বেশি ধরনের নেই, 20 থেকে 25টা ধরন আছে ম্যাক্সিমাম। তাহলে আমি 20-25টা ভার্ব বা তার স্ট্রাকচারটা যদি আমি একবার মুখস্থ করে নিতে পারি, তাহলে দেখবে অনেক কিছু না জেনেও তোমরা সঠিক বাক্য লিখতে পারছো। ক্লিয়ার ব্যাপারটা? এবং পড়েও বুঝতে পারছো। ঠিক আছে, আমি কি বলছি, বেটার ইউ কিপ ফলোইং মি and get yourself connected with my all classes, তাহলে দেখবে everything will be clear in course of time, and it will take very short time to get you confident in writing English, even in your speaking, English speaking, isn't it? So just you follow me, তারপরে তোমরা দেখো কি গিয়ে দাঁড়াচ্ছে। everything okay? Okay, I hope you are learning. There are so many classes I have already given in my channel. From there you are learning, and if you want to know more, then you use your comment box. I shall be there to give you answer, isn't it? And one thing
as I already told you, this channel is for you only. You like it and share it so that many other students like you can get help from all my classes. Isn't it? Thank you. Have a good day.